এবার আসি হলো পোস্ট অপারেটিভ কেয়ার, রিডিউস স্ট্রেস অন সুচার লাইন ইউজিং স্ট্রিপস অর লোগান বার, ওই ইয়ে করা হয় আর কি, কস্টিপ দিয়ে এটা হলো লোগান বার, এভাবে দিয়ে এভাবে টেনে আনা হয়, তাহলে যেটা রিপেয়ার করা ছিল ওটা এক জায়গায় থাকে, আর এটা হলো টেপের মতো এভাবে দিয়ে রাখা হয়, ঠিক আছে, লোগান বার স্ট্রিপস। Maintain patent airways, slight respiratory distress is normal. Do not place in prone position and avoid tension on suture line. Yes. Do not place in prone position and avoid tension on suture line. এক্ষেত্রে কি হবে, যেই সুচার স্টিচটা দেখা যাচ্ছে এটা আবার খুলে যেতে পারে, প্রন পজিশনে থাকলে এগুলো সব উল্টাপাল্টা হয়ে গিয়ে এটা খুলে যেতে পারে, হ্যাঁ, এই জন্য ডু নো, এটা ইম্পর্টেন্ট, ডোন্ট প্লেস ইন প্রন পজিশন, এই ধরনের পেশেন্টদেরকে প্রন পজিশনে আনা যাবে না। তারপরে anticipate child's need and keep child comfortable and content, মানে হলো বিষয়টা হলো এখানে যে বাচ্চা যেন যতটা সম্ভব বাচ্চা কান্না না করাটাকে প্রায়োরিটি দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। দেখো কান্না করলে ঠোঁটের যে মানে লিপস এর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় না, মানে বড় হয়ে যায়, তখন এই স্টিচটা টান পড়ে। এটাই বলা হয়েছে যে কিপ চাইল্ড কমফোর্টেবল, ঠিক আছে। Restraints as needed, like elbow restraint, hand mittens, pin sleeve of shirt to diaper, etc. তারপর resume feeding as ordered. Keep suture line clean after each feeding with normal saline or diluted hydrogen peroxide or water to remove the crust and prevent scarring. Provide pain control. Antiseptic ointment may be applied as ordered. Cleft palate repair বা palatoplasty, usually done around 9 to 12 months. The child should be weaned and able to take fluid from a cup. আচ্ছা, কোন কন্ডিশনে তাহলে আমরা এই মানে ক্লেফট প্যালেট রিপেয়ার করব? যখন সাধারণত 9 থেকে 12 মাস ধরা হয়। এছাড়াও আমি এটা ভেবেও পাইছি যে the child should be weaned and able to take fluid from a cup, মানে বাচ্চা যখন কাপের থেকে নিজেই পানি নিতে পারে। আচ্ছা, বিষয়টা কি আসলে হলো, মেইন বিষয়টা হলো এত লেট করে কেন করা হয়, বিষয়টা হলো এখানে এই কাপ, তারপরে 9-12 মাস, এগুলো থেকে গুরুত্বপূর্ণ হলো কেন লেট করে করা হয় সার্জারিটা। কারণটা হলো, দেখি এখানে আছে কিনা, ও আছে, এই যে দেখো এটা হলো ক্লেফট প্যালেট সার্জারি দিয়ে এটা করা হয়। হ্যাঁ, কেন এটা লেট করা হয়? Allow allow palate to grow before repair. Helps for optimal speech development. The child should be weaned and able to take fluid from a cup. No solid object should be inserted inside the mouth after the procedure. মেন বিষয়টা হলো বাচ্চার স্পিচ যে ডেভেলপমেন্টের জন্য এখানে টাইমটা দেওয়া হয়, ঠিক আছে। এটা এই দুইটা ইম্পর্টেন্ট, এটার জন্য দিয়ে রাখতে পারো। পোস্ট অপারেটিভ কেয়ার, পজিশন অন সাইট ফর ড্রেনেজ অফ ব্লাড অ্যান্ড মিউকাস, মানে এটা ট্রান্সলেট করা হয়, হ্যাভ সাকশন অ্যাভেলেবল, ইউজ অনলি ইন ইমার্জেন্সি, হ্যাভ ট্র্যাকিওস্টমি সেট অ্যাভেলেবল, প্রিভেন্ট ট্রমা টু সুচার লাইন। তারপরে হলো ইউজ অনলি কাপ ফর লিকুইডস, নো বটলস এটসেট্রা। অ্যাভয়েড স্ট্রস, স্পুন, প্যাসিফায়ার অর পপসিকলস, ভেরি ইম্পর্টেন্ট। এই প্যালাটোপ্লাস্টি করার পরে বাচ্চা যেন শুধু মানে যে কারণেই যে মুখের ইয়ে যেন না করে, হ্যাঁ, মানে স্ট্র ব্যবহার না করে, এটা এই স্ট্রোটা বেশি বেশি কোশ্চেনে স্ট্রো ব্যবহার না করে, তাহলে ওই যে জোরে টান দিলে ওই জায়গাটা বেশি ইয়ে হয়ে যায়, সুচার লাইনটা আবার ডিসরাপ্ট হয়ে যেতে পারে। প্রোভাইড সফটওয়্যার এটসেট্রা। লিকুইড ডায়েট ইনিশিয়ালি অ্যান্ড গ্রাজুয়ালি প্রোগ্রেস টু সফট অ্যান্ড রেগুলার। Give water after each feeding to clean the suture line. Hold and cuddle to distract the child. Slight breathing difficulty normal, can be relieved by humidified oxygen. Um,
আচ্ছা, এরপর আসলো সিলিয়াক ডিজিজ। এর আগেও বলছে সিলিয়াক ডিজিজটা, বাট এটা এখন একটু অফিসিয়ালি পড়ানো হবে। সিলিয়াক ডিজিজটা মানে কি, ইন্টেস্টাইনে যে ভিলাইগুলো থাকে এটা যখন ফ্লাট হয়ে যায়, অটোইমিউন ডিজিজ সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ ভিলাইটা, এইটা ফ্লাট হয়ে যাওয়া মানে সিলিয়াক ডিজিজ, সোজা কথা। ফলে কি হবে এখানে, দেখেন এটা একটা autoimmune disorder in which chronic inflammation caused by gluten damages the small intestine. আমাদের স্মল ইন্টেস্টাইনে যে ভিলাইগুলো থাকে এটা ফ্ল্যাট হয়ে যায়, অটোইমিউন প্রবলেম। এ টাইপ অফ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম কজড বাই ইনটলারেন্স অফ গ্লুটেন। এবং সিলিয়াক ডিজিজে গ্লুটেন আমাদের ইন্টেস্টাইনে, এই যে আমরা এই যে গ্লুটেন একটা হলো আঠালো জাতীয় খাবার, হ্যাঁ, গ্লুটেন মানে আঠালো জাতীয়, বিশেষ করে এই যে আটা, বার্লি, ওটস, রাই, গম, এগুলাতে থাকে এই গ্লুটেনটা বেশি থাকে। এখন এই সিলিয়াক ডিজিজ হলে মানে কি, ইন্টেস্টাইনের ভিলাইটা ফ্ল্যাট হয়ে যায়। এই গ্লুটেন জাতীয় খাবার যদি খায় তখন ইন্টেস্টাইনে গেলে এই খাবারগুলো এইগুলোতে আটকা যায়, যাইতে চায় না সামনের দিকে। এটাই মূলত প্রবলেম, হ্যাঁ। এখন তাহলে এটা এটা প্রবলেমটা কেন, অটোইমিউন, অটোমেটিক্যালি তৈরি হয়। এ টাইপ অফ ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম কজড বাই ইনটলারেন্স অফ গ্লুটেন। গ্লুটেন থাকে এই খাবারগুলোতে, কোনগুলোতে, barley, rye, oats, and wheat. It leads to atrophy of villi of intestine with reduced absorption of fat and fat-soluble vitamins like A, D, E, K. বিষয়টা হলো এই যে সিলিয়াক ডিজিজে ইন্টেস্টাইন ভিলিটি ফ্ল্যাট হয়ে যায়, এর ফলে যে খাবারে গ্লুটেন আছে সেই খাবারগুলো যদি খায় তখন ইন্টেস্টাইন দিয়ে সহজে যাইতে চায় না, মানে আঠালো আঠালো থাকে আর কি, হ্যাঁ। ফলে কি হয়, ওই আম, তোমার এর ফলে পেশেন্ট যে খাবার খায় ওগুলাতে ওই যে যেতে চায় না, লেট করে। ফলে কি হয়, ফলে তোমার ওই এনজাইম মানে ফ্যাট সলিউবল যে ভাইটামিন গুলো ব্রেক ডাউন হয় না, এই প্রবলেম গুলো হয়, ঠিক আছে। এখন আর এই জন্য এখানে যেহেতু গ্লুটেন রিলেটেড একটা প্রবলেম, এই জন্য এটাকে গ্লুটেন সেন্সিটিভ এন্টেরোপ্যাথিও বলা হয়। এই সিলিয়াক ডিজিজকে গ্লুটেন সেন্সিটিভ এন্টেরোপ্যাথিও বলা হয়, ঠিক আছে। এবার আসলে ফাইন্ডিংস। ফাইন্ডিংস কি অলরেডি আমি জানি, স্টিয়াটোরিয়া। কেন স্টিয়াটোরিয়া? ভেরি সিম্পল। কারণ এই সিলিয়াক ডিজিজে প্যানক্রিয়াটিক এনজাইম গুলা তোমার ওই এই কি বলে, মানে প্যানক্রিয়াটিক এনজাইম গুলা সহজে ওই ইয়েগুলাকে ভাঙতে পারে না বা ব্রেক ডাউন করতে পারে না, কারণ গ্লুটেন থাকে খাবার, মানে গ্লুটেন ইয়ে থাকে। তো স্টেটোরিয়া হয়, আর এর ফলে কি হয়, স্টেটোরিয়া হয় মানে কি হয়, ফ্যাটি ফাউল স্মেলিং, ফ্যাটি ফ্রথি ফাউল স্মেলিং স্টুল, ঠিক আছে। আর এই স্টেটোরিয়া আর কয়েকটা কন্ডিশন দেখা যায়, যেটা আমরা পড়ে ফেলেছি। সিলিয়াক ডিজিজ আছে, সিস্টিক ফিব্রোসিস আছে, প্যানক্রিয়াটাইটিসে পড়েছি, কোলিসিস্টাইটিসে পড়েছি, ঠিক আছে, এই চারটা পড়ে রেখে এটা প্রায় কোশ্চেনে পাওয়া যায়। ফাউল ফ্যাটিস, তারপর ফেলিউর টু থ্রাইভ, যেহেতু ওই যে অনেক খাবারই তোমার গ্লুটেন জাতীয়, এই জন্য গ্লুটেন অ্যাভয়েড করতে হয়, ওই জন্য অনেক খাবার বাদ দিতে হয়। ফলে কি হয়, বাচ্চা ঠিক মতো বড় হয় না, ওজন বাড়ে না বয়স অনুযায়ী, এগুলো এটাকে ফেলিউর টু থ্রাইভ বলা হয়। অ্যাবডোমিনাল পেইন হয়, অ্যানেমিয়া, ডিস্টেন্ট অ্যাবডোমেন, ইরিটেবিলিটি, ভমিটিং, রেস্টলেসনেস, এডিকে ডেফিসিয়েন্সি, কারণ ওই যে প্যানক্রিয়াটিক এনজাইম গুলা মানে কমে যায়, মানে কাজ করতে পারে না ওইখানে, অ্যাম্পুল অফ ব্যাটারি ওদিকে। ডায়াগনোসিস কি, প্যানক্রিয়াটিক এনজাইম এন্ড সোয়েট ক্লোরাইড টেস্ট টু রুল আউট অফ সিস্টিক ফিব্রোসিস। ইয়েস। এখন এই যে সিলিয়াক ডিজিজটা হলো, এটা কি সিস্টিক ফিব্রোসিসের কারণে হলো, নাকি রিয়েলি তোমার এই সিলিয়াক ডিজিজের মানে ইন্টেস্টাইনাল ভিলাই ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্যই হলো? এটা 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 আইডেন্টিফাই করার জন্য এই দুইটা টেস্ট একত্রে করা হয়। একটা হলো প্যানক্রিয়াটিক এনজাইম, আর একটা হলো সোয়েট ক্লোরাইড টেস্ট। সোয়েট ক্লোরাইড টেস্টটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে। এটাকে পি টেস্টও বলা হয় বা পাইলোকার্পিন টেস্টও বলা হয়।
সাধারণত এই সোয়েট ক্লোরাইড টেস্ট দেখি এখানে আছে কিনা। এই যে পাইলোকার্পিন টেস্ট, এটা হলো বাচ্চার যে ঘাম আছে না, মানে বেবিদের যে ঘাম, এই ঘামের উপর বেস করে করা হয় সোয়েট। এটা পাইলোকার্পিন টেস্ট বা সোয়েট টেস্ট বলা হয়, টেস্ট বলা হয়। যদি এই পেশেন্টের মানে পেশেন্টের এই পাইলোকার্পিন টেস্ট বা পি টেস্টটা যদি নেগেটিভ হয় তাহলে সিলিয়াক ডিজিজ, আর যদি পজিটিভ হয় তাহলে সিস্টিক ফিব্রোসিসের কারণে পেশেন্টের এই স্টিয়াটোরিয়া বা এই প্রবলেমগুলো হয়। জাস্ট এটুকুই জানো। আর এই পি টেস্ট হলো এমন একটা সাবস্টেন্স যেখানে তো অনেক বেশি সোয়েট তৈরি করে, হ্যাঁ। তার ম্যানেজমেন্ট কি? গ্লুটেন ফ্রি ডায়েট ফর দি এন্টায়ার লাইফ। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট এটা। গ্লুটেন ফ্রি, এটাকে ব্রো ডায়েট বলা। এই খাবারগুলোতে কোনো গ্লুটেন নেই। সরি, এটাতে মানে এই খাবারগুলোতে আছে গ্লুটেন ফ্রি ডায়েট হলো এই যে ব্রো ডায়েট। এগুলো মানে মানে ব্রো ডায়েটটাকে অ্যাভয়েড করতে বলা হয় আর কি, আমি উল্টা বলতেছি। বি ফর বার্ল, এই জিনিসটা মাথায়, ব্রো ডায়েট শুড বি অ্যাভয়েডেড ইন সিলিয়াক ডিজিজ। বার্লি, রে, এই যে রে গম জাতীয় একটা উপাদান, হ্যাঁ। বার্লি, রে, ওটস, হুইট, এগুলা শুধুমাত্র ভাত মানে রাইস এন্ড কর্ন কিন্তু পারমিটেড, হ্যাঁ। এর প্রায় কোশ্চেন আছে, যারা কোশ্চেন প্র্যাকটিস করে তারা জানো। বার্লি, রাই, ওটস এবং হুইট, এটা 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 একটু বুঝতে পারি, রাই হুইট এটা কাজে দিবে। বার্লি, রাই, ওটস এবং হুইট, যেগুলাতে তোমার গ্লুটেন থাকে, এগুলা অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ। তারপরে হলো ক্যান টেক রাইস, মিলেট, কর্ন, ওই যেটা বললাম, সয়া অ্যান্ড পটেটো, ফ্যাট সoluble vitamins in water soluble form, টিপিএন, সিভিয়ার ম্যালনারিশমেন্ট, যদি বেশি বাজে অবস্থা থাকে তাহলে টিপিএন দিতে হয়। এই তো। এরপর আসলে অ্যাপেন্ডিসাইটিস, ইনফ্লামেশন অফ দি অ্যাপেন্ডিক্স, ইনফ্লামেশন অফ দি অ্যাপেন্ডিক্স দ্যাট প্রিভেন্ট মিউকাস ফ্রম ড্রেনিং ইনটু সিকাম। অ্যাপেন্ডিক্স থাকে কিন্তু একদম এই যেটা, এই যে এটা কিন্তু appendix, একদম যেটা। এইখানে যখন ইনফ্লামেশন হয় সাধারণত, আমি যেটা শুনছি, আমরা ব্যাচেলর ছিলাম, যে স্টুল অনেক সময় এটাতে ঢুকে যায়, তখন এটা এরকম হতে পারে, হ্যাঁ, ইনফ্লেমড হয়ে যেতে পারে appendicitis. Inflammation of the appendix that prevent mucus from draining into cecum. If untreated, ischemia, gangrene, or rupture and peritonitis may occur. Cause কি? Mechanical obstruction from fecalids or parasites. Anatomical defect. Decreased fiber in diet. এগুলাই মূলত কারণ। ফাইন্ডিংস কি? রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন। আচ্ছা, যদি রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হয়, এটা কোন ধরনের প্রবলেম ইন্ডিকেট করতে পারে? কি মনে হয়, একটা আইডিয়া দাও নরমাল। এখানে রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন তো তোমার অ্যাপেন্ডিসাইটিস পেইন। যদি রাইট, অল ব্লাডার। হ্যাঁ, গল ব্লাডার, লিভার, ঠিক আছে, এগুলা, ঠিক আছে, রাইট আপার কোয়াড্রেন্টে লিভার, গল ব্লাডার এগুলো থাকে, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন হুইচ ইজ মোস্ট সিগনিফিকেন্ট এট ম্যাকবার্নিস পয়েন্টস located at 1/3 of the distance from anterior superior iliac spine and umbilicus. সোজা কথা, ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা আমার ইনফ্লেক্স ছিল, ম্যাকবার্নিস পয়েন্ট। এই আম্বিলিকাস থেকে মানে ইলিয়াক স্পাইনের এইভাবে, এটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট, ঠিক আছে। সোজা কথা হলো, আমাদের প্রত্যেকের নাভির পাশের থেকে একটু হালকা নিচে ইলিয়াক স্পাইন ধরলে যে জায়গাটা, এটা যা যেটা ধরে সে দেখো, ওই জায়গাটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। এই যে এই জায়গাটা, এই জায়গায় সিভিয়ার ব্যথা হয়, হ্যাঁ। নাউসিয়া, ভমিটিং হতে পারে, গার্ডিং অফ দি অ্যাবডোমেন, আই মিন পেট ধরে রাখে। তারপরে ডিক্রিজ বাউল সাউন্ড, তারপরে ওয়াক্স স্টপড ওভার, মানে হাঁটাচলা করতে পারে, রিবাউন্ড টেন্ডেন, শক্ত হয়ে যায়, সোয়াস সাইন ডেভেলপ। ইয়েস, এইটা হয় সোয়াস সাইন। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে একটা জিনিস বলি, হঠাৎ যদি অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা থেমে যায়, এটা ইট ইজ নট এ গুড সাইন। এটা তাহলে অ্যাপেন্ডিসাইটিস রাপচার বা ফেটে গেছে এরকম ইন্ডিকেট করবে, ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাপেন্ডিসাইটিস এর সিরিয়াস লেভেলের ব্যথা হয়, কিন্তু হঠাৎ করে অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা নাই, ইট ইন্ডিকেটস পসিবল রাপচার অফ দি অ্যাপেন্ডিক্স। সোয়াস সাইনটা কি? সোয়াস সাইনটা হলো এই যে কি বলে,
Development of abdominal pain when a patient actively flexes the thigh at the hip and it is due to irritation of the এত কিছু কাহিনী দরকার নেই সোয়াস সাইন মানে হলো কি সোয়াস সাইন হলো যে তুমি যদি এই পাটা উপরের দিকে উঠাও অ্যাম্বলিক মানে নাক থেকে নিতে যাও তখন পেনটা বাড়ে সিম্পল যখন পাটা মানে পা ভাঁজ করে মানে নাভির দিকে আনা হয় তখন পেন বাড়ে এটা হলো সোয়াস সাইন লিখে রাখতে পারো এক শব্দ যদি ইজিলি লিখতে চাও তো পা ভাঁজ করে পেটের দিকে আনলে পেন বাড়ে এটাকে সোয়াস সাইন বলা হয় শেষ মুভমেন্টের কারণে প্রেসার সৃষ্টি হয়ে যায় এই কারণে ব্যথাটা আর কি সোয়াস সাইন। এটা হ্যাঁ এটা কাইন্ড অফ এরকমই তো তোমার আমরা ব্যাচেলর একটা জিনিস পড়ছিলাম এরকম নো মুভমেন্ট নো পেন বুঝছো অর্থোপেডিক্সে পড়ছিলাম যে নো মুভমেন্ট নো পেন মানে আমরা বিভিন্ন পেন নিয়ে পড়ছিলাম তো স্যার বলছে যে ব্যথা কমানোর মেইন জিনিস কি নো মুভমেন্ট নো পেন এই জন্য এরপরে রবসিং সাইন প্যালপিটেশন অফ লেফট লোয়ার কোয়াড্রেন্ট রেজাল্ট ইন মোর পেইন ইন রাইট লাম্বার দরকার নেই এটা দেখিনি এগুলোটা ডাব্লিউবিসি বারবার এটা খুবই কমন ফিভার হবে কারণ অ্যাপেন্ডিসাইট ইনফ্লামেশন এই জন্য ম্যানেজমেন্ট দ্য গোল ইজ টু প্রিভেন্ট পারফোরেশন অফ আমাদের কিন্তু ব্যথা কমানোটা মেন উদ্দেশ্য না আমাদের মেন উদ্দেশ্য ছিল পারফোরেশন যাতে না হয় এই জন্য নো এনএমআর লাইক অর হিটিং প্যাড control the infection with antibiotics minimal use of analgesic until diagnosis confirmed আচ্ছা কেন হাই হেভি মেডিসিন লাইক মরফিন প্যাথেটিক এগুলো দিতে হয় না কারণ এর ফলে যে পেইনটা এটা তোমার মাস্ক হয়ে যাবে মানে এটা ফেড হয়ে যাবে কিন্তু ইন্টারনালি তো ইয়ে আছে মানে ইনফ্লামেড হয়ে আছে ঠিক আছে সাধারণত সার্জারি ছাড়া উপায় নেই পারফর্ম ল্যাপারোস্কোপিক্যালি ইন আনকমপ্লিকেটেড কেস উইদাউট এনি প্রিভিয়াস সার্জারি performed open if perforation and peritonitis is suspected with insertion of a Penrose drain. যদি পারফেক্ট হয়ে যায় তুমি আসলে তুমি এই যে পেনরোজ এখান থেকে কেটে মেটে বোঝাই বহুত কিছু করা জাস্ট এছাড়া আর দরকার নেই পেনরোজ ড্রেন দিলে আবার এই হ্যাভোলিক জিপিটি যেগুলো চলে আসে হ্যাঁ তারপরে হলো নার্সিং কেয়ার সরি অ্যান্টিবায়োটিক তো বললাম মিনিমাল ইউজ অফ ওটা তো বলছি এই যে মিনিমাল ইউজ অফ এনার্জেটিক আনটিল ডায়াগনোসড কনফার্ম পারফর্ম ল্যাপারোস ও এটা তো বলছি ওপেন পেন্ট্রেন নার্সিং কেয়ার পজিশন ইন সেমি ফাউলার or lying in right side to promote drainage yes এর ফলে কি হয় আমাদের যেহেতু এটা আমাদের রাইট সাইডে থাকে না এই জন্য রাইট সাইডে যদি শোয় পেশেন্ট তাহলে পেনটা লোকালাইজ থাকে হ্যাঁ এক সাইডেই থাকে আর যদি লেফট সাইডে হয় তাহলে এটা চারপাশে ছড়ায় ব্যথাটা এই জন্য রাইট সাইডে শরীরটা বেটার মনিটর পেন রোজ ড্রেন মনিটর অ্যাঞ্জিটিভ সাকশন এটসেট্রা স্লাইড হ্যাঁ সেফার পজিশন ফর অ্যাপেন্ডিসাইটিস এখানে কিন্তু সেমিফাইলার এবার আসি হলো সবাই সেমিফাউলার না এটা সেমিফাইলার এটা ভুল দিছে কিছুটা ভুল দিছে এবার আসি হলো মানে অ্যান্টি হেলমিনথিক বিষয় মানে কৃমির বিষয় প্যারাসাইটিক ওয়ার্মস বিভিন্ন রকমের ওয়ার্ম থাকে লাইক টিনিয়া ক্যাপাইটিস টিনিয়া পেডিস টিনিয়া কর্পোরিস ছোট the most common are pinworms and roundworms finding a pinworm anal irritation itching or disturbed sleeping পিনওয়ার্মে তোমার অ্যানাল ইরিটেশন হয় ইচিং হয় এবং ডিস্টার্ব বিশেষ করে রাত্রে আচ্ছা রাত্রে বেলায় বা অ্যানাল ইরিটেশনটা কেন হয় এটা আমরা কোশ্চেন করছিলাম এটা হয় কি পিনওয়ার্ম যেটা এটা ডিমটা ছাড়ে রাত্রে বেলা অ্যানাল ক্যানেলের বাইরে চলে আসে বুঝছো তখন এটা ডিমটা ছাড়ে যখন এই ডিমটা ছাড়তে আসে তখনই নাকি ইরিটেশনটা হয় রাত্রেবেলা এবং দেখবে রাত্রেবেলা বেশি ইরিটেশন হয় পিনওয়ার্মের ক্ষেত্রে এবং
মেডিসিন হিসেবে এটা সিঙ্গেল ডোজই যথেষ্ট। লিখে রাখো এটা, আমি ইয়েতে পাইছিলাম। কোন একটা যাক কোথায় জানি পাইছিলাম। সিঙ্গেল ডোজই যথেষ্ট। রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে সিভিয়ার অ্যাবডোমিনাল কলিক, ল্যাক অফ অ্যাপিটাইট এন্ড ওয়েট লস হয়। ডায়াগনোসিস কি? ইসকো স্ট্যাপ টেস্ট ফর স্টুল, মানে অ্যানাল ক্যানেলের এখানে তোমার কস্টিপ মেরা দিতে হয়। তাহলে ওইখানে তোমার এই বিশেষ করে রাত্রে এই জিনিসটা করা হয় যাতে করে ডিম পাড়তে আসলে ওই আটকে যায়। ডিম এবং ওয়ার্ম আটকে যায় ওই মানে টেপের উপরে। আরেকটা হলো স্টুল এক্সাম। ম্যানেজমেন্ট কি? অ্যান্টি হেলমেন্থিক, ওই যে অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, থায়াবেন্ডাজোল এগুলো আর কি। হ্যাঁ, প্যারেন্টেল পামোট, তারপরে মেবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল এগুলা। নার্সিং কেয়ার কি? স্ট্রিক্ট হ্যান্ড ওয়াশিং বিফোর এন্ড আফটার টয়লেটিং, তারপরে লন্ড্রি অল ক্লথিং ইন হট ওয়াটার, স্পেশাল ফিঙ্গার নেইল কেয়ার, প্রপার ডিসইনফেক্টেন্টস ইন বাথরুমস। শেষ। এখন দেখি আর কি আছে কিনা। এই যে, ও এটা আজকে ফর প্রিনট সিঙ্গেল ডোজ আর রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে প্রত্যেক মানে প্রত্যেকদিন একটা করে 3 বেলা। ঠিক আছে। গোল কৃমি, আর এটাকে কি বলে? লম্বা কৃমি না যায় না। এটা রাউন্ড তো গোল বলতে যায়। কৃমি যায় না। হ্যাঁ, ডোজটা তো মনে হয় পুরো ফ্যামিলি খেতে হয় না নাকি? এটা খাইলে খাওয়াই বেটার। আচ্ছা, কত বছরের নিচে তোমার ইয়ে দেওয়া যায় না?